যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক স্থগিতের সিদ্ধান্ত বিশ্ব বাণিজ্য স্বস্তি। ট্রাম্পকে প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা, নবোদ্যমে কাজ করার পরামর্শ অর্থনীতিবিদদের। ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের সমস্যা হবে না বললেন বাণিজ্য উপদেষ্টা। নিজস্ব ব্যবস্থাপনার সংকট কাটানোর প্রত্যয়। গণহত্যার দায়ে কাদের কামাল সহ 10 জনের বিরুদ্ধে রেড অ্যালার্ট চায় প্রসিকিউশন। প্লট দুর্নীতি মামলায় হাসিনা সাইমান নামে পরোয়ানা। এবং বেপরোয়া যানবাহন ও যত্রতত্র রাস্তা পারাপারের রাজধানীতে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। আইনের কঠোর প্রয়োগ চান নগরবাসী। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। বাংলাদেশ সহ বিশ্বের বেশিরভাগ দেশের ওপর 90 দিনের জন্য শুল্ক স্থগিত করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে পতনের মুখে থাকা পুঁজিবাজার ফের চাঙা হতে শুরু করেছে। হোয়াইট হাউস বলছে, আলোচনা ইচ্ছুক দেশগুলোর প্রতি নমনীয় থাকবে যুক্তরাষ্ট্র। তবে চীনের পাল্টা শুল্ক আরোপের জেরে তৃতীয় দফায় 125% শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। এদিকে শুল্ক স্থগিত করায় প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। চীন ব্যতীত অন্য যেসব দেশের ওপর শুল্ক আরোপ করা হয় তা 90 দিনের জন্য স্থগিত করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে এ সিদ্ধান্ত জানান তিনি। এ তালিকায় রয়েছে বাংলাদেশের নামও। তাই অতিরিক্ত শুল্ক স্থগিত করায় ট্রাম্প প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। শুল্ক কার্যকর হতে যাওয়ার দিনেই বেশিরভাগ দেশের ক্ষেত্রে সিদ্ধান্তটি 3 মাসের জন্য স্থগিতের ঘোষণা আসে। হোয়াইট হাউস বলছে, শুরুতে বড় ঘোষণা দিয়ে পরে আলাদা আলাদা দেশের সঙ্গে আলোচনায় বসার কৌশলই তাদের মূল পরিকল্পনা। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইতোমধ্যেই 75টিরও বেশি দেশ যোগাযোগ করেছে। যারা আলোচনায় আগ্রহী তাদের বিষয়ে নমনীয় থাকবে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের শুল্ক আরোপের পর চীন পাল্টা শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্রের ওপর। 2 দফায় পাল্টাপাল্টি শুল্ক আরোপের তীর ছোড়ে 2 দেশই। এরই জের ধরে অন্য সব দেশের ওপর 3 মাসের জন্য শুল্ক স্থগিত করা হলেও এর থেকে বাদ যায় চীনের নাম। উল্টো বাড়িয়ে দেয়া হয় 125% পর্যন্ত শুল্ক, যা তাৎক্ষণিকভাবে কার্যকরের সিদ্ধান্ত হয়েছে। 90 দিনের জন্য পারস্পরিক 10% শুল্ক স্থগিতের এই অনুমোদন দেওয়ার পর ওয়াল স্ট্রিটের প্রধান সূচকগুলোতে দ্রুত ঊর্ধ্বগতি দেখা গেছে। বিশ্ব পুঁজিবাজারে যে ধস শুরু হয়েছিল সেটা চাঙ্গা হচ্ছে। শেয়ার বাজারে এসেছে স্থিতিশীলতা। S&P 500 সূচক আগের 0.7% ক্ষতি কাটিয়ে 5.7% উঠে এসেছে। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ 2000 পয়েন্ট বা 5% বেড়েছে এবং নাসডাক কম্পোজিট সূচক বেড়েছে 6.8%। কাজী শাহরিন, মোহনা সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়তি শুল্ক আরোপে বিশ্বজুড়ে শুরু হওয়া বাণিজ্য যুদ্ধ তারই এক ঘোষণায় স্থিমিত হয়ে গেছে। চীন বাদে বাংলাদেশ সহ অন্তত 75টি দেশে আরোপিত শুল্ক 3 মাসের জন্য স্থগিত করেছেন ট্রাম্প। এতে স্বস্তি ফিরেছে বিশ্ব বাণিজ্যে। অর্থনীতিবিদরা বলছেন, ডোনাল্ড ট্রাম্প সিদ্ধান্ত না বদলালে রফতানি বাজারে বড় ধরনের ধাক্কা সামলানো কঠিন হয়ে যেত। শুল্কযুদ্ধ নিয়ে মনিরুল ইসলামের 3 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের শেষ কিস্তি আজ, জানাচ্ছেন মুদাসির আলী। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপে দেশের অর্থনীতিতে বড়সড় ধাক্কা আসবে এ বিষয়ে মোটামুটি সবাই একমত। দুশ্চিন্তা ভর করে দেশের তৈরি পোশাক শিল্পে। আমাদের নিজেদেরও অনেক ক্ষেত্রে প্রাইস অনেক বেশি, আমাদের কস্ট বেশি, তো সেগুলোকে আমাদের কমানোর একটা তাগিদ দিতে হবে, দেখতে হবে যে কিভাবে আমরা ওইখানে নিজেদেরকে কম্পিটিটিভ করতে পারি। কারণ আমরা আসলে দেখা যায় যে লো অ্যান্ড মিড ক্যাটাগরির প্রোডাক্টগুলোই বেশি করি। আমরা চাচ্ছি আমরা হাই ভ্যালুয়ের প্রোডাক্ট করতে, আমরা চাচ্ছি আমরা নন কটন বেস প্রোডাক্ট করতে, বাট স্টিল আমাদের বাস্কেটটা কিন্তু লো অ্যান্ড মিডেই বেশি। বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় একক পোশাক রপ্তানির বাজার। 2023-24 অর্থ বছরে দেশটিতে মোট পোশাকের 18%ই গেছে বাংলাদেশ থেকে। শুল্ক বৃদ্ধির কারণে রপ্তানির সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ তাই স্বাভাবিক ঘটনা। ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে বাংলাদেশের যে শুল্ক সেটা হচ্ছে 74% এবং এই কারণে 37% হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এটা আরোপ করেছে। কিন্তু এটা একটা জটিল সূত্র আছে, তো সেই সূত্র হিসাব করলে দাঁড়ায় যে আসলে বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য ঘাটতি সেটারই আসলে অর্ধেক
হারে শুল্ক আরোপ করা হয়েছে। ভিন্ন মত আছেন। অর্থনীতিবিদ শাহাদাত সিদ্দিকী জানান, ভারত ও পাকিস্তানের চেয়ে বাংলাদেশের শ্রম বাজার অনেক সস্তা, তাই পোশাক রপ্তানিতে তারা বেশ পিছিয়ে। বাংলাদেশ কিন্তু কম্পিটিটিভ জায়গায়, শুধুমাত্র ইন্ডিয়ার সাথে একটু ব্যতিক্রম এবং পাকিস্তানের সাথে। বাকি ওরা কিন্তু আমাদের চেয়ে, পাকিস্তান এবং ভারত, তারা কিন্তু প্রতিযোগিতায় আমাদের থেকে পিছনে। অতএব আমার সাথে কে যুদ্ধ করছে এই তৈরি পোশাকের বাজারে? ভিয়েতনাম তো আমার থেকে অনেক বেশি। অতএব আমি কিন্তু সেই জায়গায় একটা কম্পারেটিভ অ্যাডভান্টেজ পাচ্ছি। বাংলাদেশ থেকে রপ্তানির 3/4 পোশাক খাতের উপর নির্ভরশীল। বাস্তবতা হলো, যুক্তরাষ্ট্রের বাজারে দাম বাড়লে ক্রয় আদেশ কমে যাবে। এমন বাস্তবতায় চট করে ভোল পাল্টেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন ছাড়া বাকি সব দেশে আরোপিত অতিরিক্ত শুল্ক 3 মাসের জন্য স্থগিত করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, এই সময়ের মধ্যে ট্রাম্পের সঙ্গে আলোচনা করে বিষয়টির স্থায়ী সমাধান করতে হবে। মুদাসসির আলী, মোহনা সংবাদ। ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশ তেমন সমস্যায় পড়বে না বলে জানিয়েছে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে কথা বলেন তিনি। জানান, নিজস্ব ব্যবস্থাপনায় সংকট কাটানোর পাশাপাশি বাণিজ্যিক সক্ষমতা বাড়ানোর চেষ্টা করা হবে। যুক্তরাষ্ট্র বাড়তি শুল্ক 3 মাস স্থগিত করায় আলোচনার সময় মিলবে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, এতে তাৎক্ষণিক সুরক্ষা পাওয়া যাবে। আমাদের নিজস্ব সক্ষমতায় আমাদের যেন প্রতিযোগিতার সক্ষমতায় কোনো ঘাটতি না পড়ে এবং আমাদের রপ্তানির ক্ষেত্রে যোগাযোগের জন্য কোনো ঘাটতি না পড়ে, সেই ক্ষেত্রে আমরা সকল ব্যবস্থা নিচ্ছি। আমরা আশা করি ইনশাল্লাহ আমরা এটা উঠতে বাণিজ্যকে কিভাবে অন্তর্ভুক্তিমূলক এবং এটার যেহেতু প্রতিযোগীমূলক কিভাবে করতে পারি, আমি সেটার মধ্যেই নির্দিষ্ট থাকি এবং আমি সেখানেই নিজেকে নিয়োজিত রাখতে পারি। জুলাই গণহত্যার অভিযোগে ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামাল সহ 10 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে আবেদন করেছে প্রসিকিউশন টিম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এই কথা জানিয়েছে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ট্রাইব্যুনালের আইনে আরও সংশোধনী আনা হচ্ছে উল্লেখ করে 339 মামলায় এখন পর্যন্ত 54 জন গ্রেফতার হয়েছে বলেও জানান তিনি। কাজী পাপ্পুর প্রতিবেদন। জুলাই আগস্ট গণহত্যার বিচারের দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। বাইরের এমন আলোচনার মধ্যেই কতটুকু এগুলো তদন্ত ও বিচার তা জানাতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম, যেখানে তুলে ধরা হয় জুলাই আগস্ট গণহত্যার বিচারের চ্যালেঞ্জের কথা। আমাদের প্রায়োরিটি হচ্ছে তদন্তটাকে আগে শেষ করা। এগুলো যারা বিঘ্ন সৃষ্টি করেছে তাদেরকে আমরা ধীরে ধীরে ধরতে পারবো। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বলেন, শেখ হাসিনা ছাড়াও ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামাল সহ 10 জনের বিরুদ্ধে ইন্টারপোলের কাছে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে। মিস্টার ওবায়দুল কাদের, মিস্টার আসাদুজ্জামান খান কামাল, মিস্টার AKM মোজাম্মেল হক, মোহাম্মদ হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, শেখ ফজলে নূর তাপস, মহিবুল হাসান চৌধুরী নওফেল, নসরুল হামিদ বিপু, মোহাম্মদ আলী আরাফাত এবং তারিক আহমেদ সিদ্দিকী। এই 10 জনের বিরুদ্ধে আমরা রেড নোটিশের জন্য সমস্ত ডকুমেন্ট তৈরি করে আমাদের অফিস থেকে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসে পাঠিয়েছি এবং তারা সেখান থেকে যথানিয়মে এটা ইন্টারপোলের কাছে পাঠাবে। চিফ প্রসিকিউটর জানান, গণহারে নয়, জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যার মাস্টারমাইন্ড, নির্দেশদাতা ও সরাসরি হত্যাকাণ্ডে জড়িতদের বিচার করা হবে। একজন ব্যক্তির সাজাও যদি নিশ্চিত করেন তাহলেও কিন্তু এই হাজারো হত্যাকাণ্ডের বিচারের মেজরিটি অংশ বিচার করে ফেলা যায়। সে কারণে আমরা গ্রাউন্ড লেভেলের পুলিশ কনস্টেবল যারা বাধ্য হয়েছে, কিছু করার ছিল না, করেছে, এই লেভেল পর্যন্ত আমরা বিচারের জন্য যেতে চাই না। ডাইরেক্টলি কানেক্টেড অ্যাট্রোসিটিতে আইডেন্টিফাইড সেগুলোরে ধরবো। আর প্রধানত যার কারণে অপরাধ হয়েছে, যারা এটা ডিজাইন করেছে, যারা প্ল্যান করেছে, নির্দেশ দিয়েছে এবং এগুলোর জন্য যাবতীয় ফ্যাসিলিটি দিয়েছে, তাদের বিচার আগে হবে। এখন পর্যন্ত ট্রাইব্যুনালে 339টি অভিযোগ জমা পড়েছে। আনুষ্ঠানিকভাবে মামলা হয়েছে 22টি। এসব মামলার তদন্তে হাজারেরও বেশি ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হয়েছে। জবানবন্দি নেওয়া হয়েছে সহস্রাধিক ব্যক্তির। আর এখন পর্যন্ত জুলাই গণহত্যার মামলায় গ্রেফতার করা হয়েছে 54 জনকে। শেখ হাসিনা সহ পলাতক 87। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা।
রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতি মামলায় আদালতে চার্জশিট দাখিল করেছে দুদক। চার্জশিট আমলে নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব। আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় বলে জানান দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম। আগামী 4 মে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। কেউ নিজের হাতে আইন তুলে নিলেই পুলিশ অ্যাকশনে যাবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, মব সংস্কৃতি কোনোভাবে সহ্য করা হবে না। দুপুরে সিলেটের এয়ারপোর্টে থানা পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। পুলিশে নানা সংকট আছে জানিয়ে উপদেষ্টা বলেন, এজন্য অনেক সময় আইনি ব্যবস্থা গ্রহণে দেরি হয়। দেশের বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র প্রত্যাশা অনুযায়ী উদ্ধার হয়নি বলেও জানান তিনি। আমরা যতটা এক্সপেকটেশন ছিল আমরা অত উদ্ধার এখনো কমপ্লিট হয় নাই। আমরা চেষ্টা করে যাচ্ছি। অনেক সময় তাদের অ্যাকশন নিতে দেরি হয়, যেহেতু ধরেন এখানে আমাদের অনেক সংকট রয়ে গেছে। এদের গাড়ি ঘোড়ারও কিন্তু অনেক সংকট, অনেক গাড়ি ঘোড়া ওই সময় নষ্ট হয়ে গেছে, পুড়া গেছে, থানা পুড়া গেছে, ওগুলো তো সব আমরা করে দিতে পারিনি। 19 লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে সারা দেশে শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। নকলমুক্ত পরিবেশে নির্ঝঞ্ঝাটভাবে শেষ হয়েছে প্রথম দিনের পরীক্ষা। এবছরের সিলেবাসের সঙ্গে সময় সামঞ্জস্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে শিক্ষার্থী অভিভাবকরা। আর প্রশ্ন ফাঁস ও গুজব রোধে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে উল্লেখ করে 2 মাসের মধ্যে ফল প্রকাশের আশা আছে বলে জানালেন শিক্ষা উপদেষ্টা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন সংশোধিত রুটিন অনুযায়ী 10 এপ্রিল শুরু হওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা চলবে 13 মে পর্যন্ত। এবার দেশ জুড়ে 3715টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে শিক্ষা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা। এবছর মোট পরীক্ষার্থী 19,28,970 জন, যা 2024 সালের তুলনায় প্রায় 1 লাখ কম। সংশোধিত নতুন রুটিনে পরীক্ষা দিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানালো শিক্ষার্থীরা। সময় হিসাবে ঠিক আছে, আর প্রশ্ন সহজ আছে, তাহলে সময় কম দিলেও হয়ে যেত সব। পরীক্ষা সহজ হয়েছে আর মোটামুটি সময়ও মধ্যে লেখা শেষ করতে পারছি। জুলাই আন্দোলনের জন্য আমরা অনেক পড়ালেখা করতে পারি না, এই জন্য একটু বাড়াই দিলে হয়তো ভালো হতো। একটু কঠিন হয়েছে প্রশ্ন, এমসিকিউ একটু বেশি কঠিন হয়েছে। আগের যে বোর্ড প্রশ্নগুলো ছিল ওগুলো তো আমরা সলভ করে আসছি সবগুলাই, ওগুলো যেরকম ছিল ওরকম যদি আসতো তাও অনেকটা ভালো ছিল। গণ অভ্যুত্থান পরবর্তী প্রথম পাবলিক পরীক্ষা নিয়ে প্রতিক্রিয়া জানালেন অভিভাবকরাও। বাচ্চাদের প্রিপারেশন খুব বেশি ভালো বলা যায় না, বুঝছেন, দেশের পরিস্থিতির কারণে। ছাত্র বৈষম্যমূলক আন্দোলনের পরে বাচ্চাদের ফুল সিলেবাসের উপর পরীক্ষা দিতে হয়েছে। আন্দোলন সংগ্রাম উত্তর কিন্তু তারা সবসময় একটা ফ্রি ছিল, মেন্টালি ফ্রি ছিল, এবং পরীক্ষার সময় এসেও তারা মনে করে যে ইনশাল্লাহ সব পারবে। আমাদের গার্জিয়ানদের উচিত যে ইজি করে, মানে সহজে একটা মানসিক অবস্থা তৈরি করে তাদেরকে হলে ঢুকিয়ে দেওয়া। প্রথম পরীক্ষার দিনে রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সিয়ার আবরার। পরে সাংবাদিকের মুখোমুখি হন তিনি। যেই সমস্ত সূত্র থেকে প্রশ্নপত্র ফাঁস অতীতে হয়েছে বলে জানা গেছে, আমরা চেষ্টা করেছি সেই সূত্রগুলো প্লাগ করা, যে সেখান থেকে যেন না হতে পারে। তো আশা করি আমরা সাকসেসফুল হব, এবং আজকের আগে আমরা ওই ধরনের কোনো ঘটনা ঘটেনি, এবং এক্ষেত্রে অবশ্যই একটা টপ প্রায়োরিটি এরিয়া হিসেবে আমরা এটাকে দেখেছি। এ সময় রেওয়াজ অনুযায়ী 60 দিনের মধ্যেই এই পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলেও জানান শিক্ষা উপদেষ্টা। যদি রেওয়াজ থেকে থাকে নিশ্চয়ই আছে, আমরা আপ্রাণ চেষ্টা করব। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীতে যানবাহনের বেপরোয়া গতি আর পথচারীদের এলোপাথারি রাস্তা পারাপারে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। অটোরিকশার দৌরাত্ম্য তো আছেই, এছাড়া ফুটওভার ব্রিজের ব্যবহার যেন ভুলতেই বসেছে নগরবাসী। তারপরও চলাচল নিরাপদ করতে জেব্রা ক্রসিংয়ের ব্যবহার বাড়ানো এবং আইনের যথাযথ প্রয়োগের দাবি জানান সচেতন অনেকে। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। মিরপুরের পল্লবী এলাকা, স্কুল কলেজগামী শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সময় বাঁচাতে নিচ্ছেন এমন আত্মঘাতী ঝুঁকি। কেবল পল্লবী না, রাজধানীর ব্যস্ত সব সড়কেরই চিত্র এমন। সময় বাঁচাতেই কিংবা সহজে রাস্তা পার হতে নিজের খেয়াল খুশি মতো রাস্তা পার হচ্ছেন পথচারীরা। এখানে রিকশা থামাইছে, তাই আইনটা প্রয়োগ করতে পারে না। আইনটা প্রয়োগ না হওয়ার ফলে মানুষ
ইচ্ছা মতোই চলাচল করে। আমার মনে হয় এখানে একটা জেব্রা ক্রসিং থাকা উচিত। প্রায় সময় আমাদের অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটতে পারে, তাই এখানে এটা ওভারব্রিজ হলে ভালো হয়। আবার পথচারী পারাপারের জায়গায় দাপিয়ে বেড়াচ্ছে অটোরিকশা, সঙ্গে বাসের বেপরোয়া গতি। রাজধানীর রাস্তায় এমন নানা বিশৃঙ্খলা যেন নৈমিত্তিক ঘটনা। পায়ে রিক্সা বুঝছেন, অত দূর যাইতে সময় লাগে অনেক। সব সময় তো পার হই না, যখন যাত্রী নামে দেয় তখন পার হই। অনেক সময় যাত্রীও ঝুঁকি নিয়ে পিছিয়ে দেখে না দেয় দৌড়, অনেক সময় ড্রাইভার জোরে চালায়, একজন অ্যাক্সিডেন্ট হয়। কিছু কিছু আছে ড্রাইভার খারাপ, কিন্তু সবাই না। কিন্তু অটোরিকশা তো মনে করেন যে ওরা কোনোটাই না, একবারে খালি যাইতেই আছে, ওদের মতো ওরা যাইতেই আছে। এই যে মানুষটা দৌড়ে পার হইতেছে, এই জায়গায় আপনার একটু স্লো করা উচিত, যে সে দাগের ভিতরটা যাও, আমি একটা সিঙ্গেল নিয়ে সব কজন একসাথে যাই। মেট্রো স্টেশনের নিচে অন্ধকার রাস্তায় যেন মৃত্যুর মুখে ঝাঁপ দিচ্ছে অসংখ্য নারী পুরুষ। না, এটা ঠিক হচ্ছে না। এমন অনেকেই আছেন যারা অনিয়মকে অধিকার হিসেবেই ধরে নিচ্ছেন, নেই অনুশোচনাও। সময় বাঁচানোর জন্য নিয়ম নাই, আপনার গাড়ি দেখে পার হয়েছে আমি। জেব্রা ক্রসিং এবং ওভারব্রিজের যথাযথ ব্যবহারের মাধ্যমে বিশৃঙ্খলা রোধ করা সম্ভব বলেও জানান সচেতন নগরবাসী। নিরাপদে সড়ক পারাপার হতে জেব্রা ক্রসিং ব্যবহার করতে হবে, আর এজন্য ট্রাফিক বিভাগকে দায়িত্বশীল ভূমিকা পালন করার পরামর্শ দিয়েছে রাস্তায় চলাচলকারী পথচারীরা। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। বিনিয়োগ সম্মেলন সফল হয়েছে বলে দাবি করেছেন বিডার অতিরিক্ত সচিব শাহ মোহাম্মদ মাহবুব। সম্মেলনের শেষ দিনের কর্মসূচি নিয়ে রাজধানীর একটি হোটেলে আয়োজিত ব্রিফিংয়ে তিনি জানান, সম্মেলন থেকে উঠে আসা প্রস্তাব নিয়ে একটা রোড ম্যাপ তৈরি করবে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। বলেন, এখন পর্যন্ত বেসরকারি বিনিয়োগ এসেছে প্রায় $250 মিলিয়ন মতন। বিনিয়োগের পরিমাণ আরও বাড়বে বলেও আশা জানান তিনি। সকালে আমাদের হয়েছে ডিজিটাল ইকোনমি এবং টেক্সটাইলস, এবং এখন আমাদের আরো দুটি চলছে, হেলথ কেয়ার এবং এগ্রিকালচার। তো আমাদের এই ব্রেকআউট সেশনগুলোতে আজকের দিনের আমাদের মোটা দাগে প্রবাবলি 3টা জিনিস বোঝাতে চাচ্ছি। একটা হচ্ছে আমাদের এই সাবসেগমেন্ট বা এই সেক্টরগুলোতে কি কি অপরচুনিটি আছে, কি কি পটেনশিয়াল আছে ইনভেস্টমেন্টের, সেটা অবশ্যই একটা। আমাদের দেশীয় লোকাল ইনভেস্টমেন্ট ইকোসিস্টেমে যারা আছেন ওদের সাথে আসলে আমাদের বিদেশিদের কানেকশনটা করে দিয়ে, এটাকে আমরা বলি ম্যাচ মেকিং। লালমনিরহাটে ড্রামের তৈরি সেতুতে দুঃখ ঘুচল 20,000 মানুষের। পাটগ্রামে সানিয়াজান নদীর ওপর প্লাস্টিকের ড্রাম, বাঁশ আর চাটাই দিয়ে সেতুটি নির্মাণ করেন স্থানীয়রা। ভাসমান ড্রাম সেতু সবার নজর কেড়েছে, তবে স্থায়ী সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর। সুমন খানের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। লালমনিরহাটের পাটগ্রামের বাউরা ইউনিয়নে সানিয়াজান নদী পারাপারে 100টি 250 লিটার ড্রাম দিয়ে 200 ফুট ভাসমান সেতু নির্মাণ করেছে স্থানীয়রা। ইতিমধ্যে সেতুটি দিয়ে যাতায়াত শুরু করেছেন তারা। এতে খুশি 3 গ্রামের প্রায় 20,000 মানুষ। সানিয়াজান নদীর উপর সেতু না থাকায় প্রতি বছর ভোগান্তিতে চলাচল করত স্থানীয়রা। স্থানীয় উদ্যোগে সবার সহযোগিতায় বাঁশ সংগ্রহ করে সেগুলো বিক্রি করে কেনা হয় রাবার ড্রাম। সেই ড্রাম দিয়ে তৈরি করা হয় ভাসমান সেতু। বর্ষাকাল আসলে যে আমাদের কি হবে আল্লাহ মাবুদে জানে। এই ব্রিজ দিয়ে মনে করেন সানিয়াজান অনেক ধরনের লোক এই ব্রিজ দিয়ে চলাচল করে। এই ব্রিজে আমরা হাঁটতে পারিছি না, ওর খালি ঢুলাঢুলি করে। বাচ্চা নিয়ে খুব অসুবিধা, সরকার স্কুল গেতে আমাদের খুব অসুবিধা। প্রতি বছর বন্যায় তাদের ভোগান্তি বেশি বেড়ে যায়, তাই স্থায়ী সেতু নির্মাণের দাবি তাদের। আমাদের অনেক সমস্যা হয়, আমাদের এলাকাবাসী থেকে শুরু করে অনেক স্টুডেন্ট ছাত্রছাত্রী অনেক সমস্যা হয়, ভাড়া অনেক বেশি যায়। তার জন্য আমাদের যদি এই ব্রিজটা হয় তাহলে আমরা অনেক বেশি উপকৃত হব। কিন্তু ব্রিজ হয় কিন্তু হয় আর না। আমার দাবি কিন্তু এইটাই যে এইখানকার জন্য ব্রিজটা হয়। সেতু নির্মাণের ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন এই জনপ্রতিনিধি। অনুরোধ থাকবে যে আমাদের এই ব্রিজটা আমাদের অতি তাড়াতাড়ি আমাদের করে দেওয়া হয়। স্থায়ী সেতু নির্মাণ হলে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি এই অঞ্চলের কৃষি, অর্থনীতি ও ব্যবসায়িক গতি আসবে বলে মনে করেন স্থানীয়রা। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। গাজায় অভিযান চালিয়ে যেতে আপত্তি জানানোয় বিমান বাহিনীর প্রায় 1000 পাইলট, কর্মকর্তা ও সেনা সদস্যকে বহিষ্কারের হুমকি দিয়েছে কর্তৃপক্ষ। ইসরায়েলের দৈনিক হারজেত এক প্রতিবেদনে জানায়, সম্প্রতি বিমান বাহিনীর শীর্ষ কমান্ডার বরাবর গাজায় সামরিক অভিযান বন্ধের দাবি জানিয়ে একটি চিঠি দিয়েছেন 970 কর্মকর্তা। স্বাক্ষরকারীদের ভাষ্য, গাজায় সামরিক অভিযান চলছে রাজনৈতিক কারণে, এর সঙ্গে ইসরায়েলের নিরাপত্তার কোনো সম্পর্ক নেই। 2023 সালের 7ই অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালিয়ে 1200 জনকে হত্যার পাশাপাশি 251 জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায়। এরপরই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF।
ঢাকা প্রিমিয়ার লিগে গুলশান ক্রিকেট ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচে এক বিতর্কিত আউট ঘিরে শুরু হয়েছে তীব্র সমালোচনা। জানিয়ে সরব ক্রিকেটার, বিসিবি কর্মকর্তা থেকে শুরু করে ক্রিকেট সংশ্লিষ্টরা। এরই মাঝে বিতর্কিত আউট নিয়ে শাস্তির হুঁশিয়ারি দিয়েছে বিসিবি। পাশাপাশি এই ঘটনার তদন্ত শুরুর কথাও জানিয়েছে দেশের ক্রিকেটার নিয়ন্ত্রক সংস্থাটি। মুদাসসির আলীর ডেস্ক রিপোর্ট। বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের 10ম রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয় গুলশান ক্লাব ও শাইনপুকুর, যেখানে আগে ব্যাট করতে নেমে 41 ওভারে 178 রান তুলতে অল আউট হয়ে যায় গুলশান। লক্ষ্য তারায় শাইনপুকুর গন্তব্যের প্রায় দ্বার প্রান্তে ছিল। শেষ উইকেটে তাদের জয় পেতে প্রয়োজন ছিল 7 রান। ঠিক তখনই এক আউট হওয়া নিয়ে আলোচনার কেন্দ্রে দলটির টেলেন্ডার মিনহাজুল আবেদিন সাব্বির। 44তম ওভারের ঘটনা। প্রথম বলে নাইম ইসলাম ওয়াইড লাইনেরও বেশ বাইরে ফেলেন। স্বাভাবিকভাবে ওয়াইডের সংকেত দেন আম্পায়ার, কিন্তু স্ট্রাইকে থাকা ব্যাটার সাব্বির এগিয়ে এসে খেলতে গিয়ে বলের লাইন মিস করে বসেন। তবে আউট থেকে বাঁচতে ব্যাটটি পপিং ক্রিজে ঢুকিয়েও রহস্যজনকভাবে বাইরে এনে রাখেন তিনি। উইকেট কিপার প্রথমে ভারসাম্য হারিয়ে স্টাম্প ভাঙতে না পারলেও পরে সাব্বিরের ব্যাট বাইরে দেখে দ্বিতীয় সুযোগে স্টাম্পিং করে ফেলেন। আর এর মাধ্যমে 34 বলে 8 রান করে সাজঘরে ফেরেন মিনহাজুল সাব্বির। একই সঙ্গে 5 রানে হার হয় শাইনপুকুরের। তবে এই আউট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল সমালোচনা। ম্যাচ পাতানো কিংবা ফিক্সিং এর মতো সন্দেহ প্রকাশ করছেন অনেকেই। সাবেক ওপেনার ইমরুল কায়েস তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, একটি দলকে সুপার লিগে উঠতে না দেওয়ার জন্যই পরিকল্পিতভাবে আরেক মাঠে দু দল নিজেদের মধ্যে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে। দেশের ক্রিকেট ভবিষ্যৎ নিয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি। শাহরিয়ার নাফিসও এই ধরনের ঘটনায় ধিক্কার জানিয়েছেন। এদিকে এ ধরনের ঘটনায় নড়েচড়ে বসেছে বিসিবি। ইতোমধ্যে ম্যাচটি ফিক্সিং কিনা সে নিয়ে বিসিবির দুর্নীতি দমন কমিশন তদন্তেও নেমে গেছে। প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থাও নেবে বলে জানিয়েছে বিসিবি। মুদাসসির আলী, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরও একবার। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক স্থগিতের সিদ্ধান্তে বিশ্ব বাণিজ্যে স্বস্তি। ট্রাম্পকে প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা। নবোদ্যমে কাজ করা পরামর্শ অর্থনীতিবিদদের। ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের সমস্যা হবে না বললেন বাণিজ্য উপদেষ্টা। নিজস্ব ব্যবস্থাপনায় সংকোচ কাটানোর প্রত্যয়। গণহত্যার দায়ে কাদের কামাল সহ 10 জনের বিরুদ্ধে রেড অ্যালার্ট যায় প্রসিকিউশন। প্লট দুর্নীতি মামলায় হাসিনা সায়মান নামে পরোয়ানা। এবং বেপরোয়া যানবাহন ও যত্রতত্র রাস্তা পারাপারের রাজধানীতে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। আইনের কঠোর প্রয়োগ চান নগরবাসী। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজর দেখবেন সন্ধ্যা 7টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।